ডিজাস্টার ট্যুরিজম না, আমিও একজন ডিজাস্টার ট্যুরিস্ট হয়ে গেছি আসলে। যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন আমি ছিলাম আমাদের আইএফআইসি ব্যাংকে হেড অফিসে ট্রেনিং চলছিল। তো দুপুরবেলা হঠাৎ শুনলাম যে কোথাও উত্তরায় কোনো একটা স্কুলে কোনো একটা দুর্ঘটনা ঘটছে যেখানে বাচ্চা কাচ্চা মারা গেছে, কিন্তু কী ছিল, কোথায়, কেমন কি, ওই সময় আমি আসলে কিছুই বুঝতে পারিনি। পরে বাসায় আসার পর শুনলাম যে উত্তরায় মাইলস্টোন স্কুল, সেখানে হচ্ছে একটা বিমান বাহিনীর বিমান F-7 ফাইটার জেট আর কি। তো সেটা হচ্ছে যে এখানে এসে কন্ট্রোল হারিয়ে, যেটা পাওয়ার হারিয়ে ফেলেছিল, সেটা এখানে সে পতিত হয় আর কি। তো কাকতালীয়ভাবে আমি যেই বাসায় থাকতেছি, আমার এক কাজিনের বাসায়, ওনার হাজব্যান্ড হচ্ছে বিমান বাহিনীর একজন সিনিয়র অফিসিয়াল আর কি। তো আমার কাছে ওনাকেও কোশ্চিন করলাম, ওনারাও তো আসলে মন খারাপ। ওনাদেরই একটা জুনিয়র বলতে কি একদম নতুন, আমার চেয়েও মনে হয় ছেলে বয়স কম, যে ছেলে এখানে বিমানটা ফেলছে আর কি। মানে তার ওই দিনই হচ্ছে যে তার ফার্স্ট একা ফ্লাইট ছিল, সলো এখানে সে ফ্লাই করে উঠছিল, কিন্তু তার নাকি বিমান ওঠার কিছুক্ষণ পরেই পাওয়ার হারিয়ে ফেলে, ইঞ্জিন পাওয়ার কাট হয়ে যায়। এবং তারপরে সে কন্ট্রোল টাওয়ারে জানিয়েছিল যে হচ্ছে যে পাওয়ার পাচ্ছে না। পরে ল্যান্ড করার চেষ্টা করে, সেটা মনে হয় আসলে ল্যান্ড করার চেষ্টা করছিল, কারণ যেখানে আমাদের এয়ারবেসটা, এই যে ঠিক এটা হচ্ছে উত্তর পশ্চিম কোণা, ঠিক এই দিক দিয়ে আসলে প্রত্যেকটা বিমান, আমি একটু আগে দেখলাম যে বিমানগুলো এই দিক দিয়ে ল্যান্ড করে আর কি, এখানে এই ঠিক এটার উপর দিয়ে যায়, খুব একটু কম ডিস্টেন্সে আর কি। তো ছেলেটা বোঝা যাচ্ছিল, ছেলে আসলে ওই এয়ারবেসের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করতেছে, সামনে তো এয়ারপোর্ট, কিন্তু সে আসলে ফিরতে পারে নাই। মানে এটা খুবই একটা আয়রনিক ব্যাপার যে ইঞ্জিন অফ হয়ে যাওয়া, আর আল্লাহ যার কপালে রাখছে আর কি। আসলে যেটা লিখে থাকে তাকে কোনো খণ্ডানো যায়, বিল্ডিং তো আরও যে কোনো কিছুতে পড়তে পারতো, মাঠে পড়তে পারতো। আমার মনে ছেলেটা মাঠেই ফেলানোর চেষ্টা করছিল, এই যে এত বড় মাঠ। আসলে না, আসলে ছেলেটার মানুষের চেষ্টা থাকে ভাই, আমাদের গরিব দেশের। আমি আর ওই দুলাভাইয়ের কাছে শুনেছি যে আসলে বাংলাদেশের যারা পাইলটরা আছে বিমান বাহিনীর, তারা প্রায় ক্র্যাশ হয় আসলে, আমাদের দুর্বল বিমান তো। তো ওরা মানে চেষ্টা করে আসলে শেষ পর্যন্ত বিমানটা বাঁচানোর। এই ছেলেটাও চেষ্টা করছিল, হয়তো বা সে ইজেক্ট করছে, আমি যেটা বুঝলাম ইজেক্ট করছে যে মাঠের মধ্যে বিমানটা পড়বে, ইজেক্ট করে সে একটা নিরাপদ জায়গা যাবে, কিন্তু তার বিমানটাও আল্লাহর কি কাম, একটু হয়তো বা আসলে যখন আকাশে থাকে সামান্য 2-1 ডিগ্রি অ্যাঙ্গেলের কারণে আসলে অনেক ডিস্টেন্স একটা ক্রিয়েট হয়ে যায়, যেটা কারণে সে হয়তো মাঠে না ফেলে, এত বড় মাঠটাতে না ফেলে একদম ওই এই বিল্ডিংটাতে গিয়ে পড়লো আর কি। একটু তারও ক্যালকুলেশন হয়তো বা মিস হয়েছে, মানুষ বিপদে থাকলে এত মাথা ঠিক থাকে, তাও সে যে এই মাঠের কাছে আনতে পারছিল। জেট ফাইটার তো আসলে প্রপেলার এয়ারক্রাফটের মতো না যে আসলে ওটা মানে এত ইজিলি সে গ্লাইড করে নামাইতে পারবে। জেট ফাইটার তো মানে ডেল্টা উইংয়ের ফাইটার, ওটা হচ্ছে যে পাওয়ার কাট করলো খুব কুইকলি, ওকে ডিসিশন নিতে হচ্ছে নির্ঘাত। ও আসলে পারে নাই, ছেলেটা চেষ্টা করছে, আমি বুঝতে পারতেছি আসলে জিনিসটা। এখন সরজমিনে না দেখলে তো বোঝা যায় না। আমি নিজেও আসলে ডিফেন্স নিয়ে লেখালেখি করতাম আগে, আমার একটু টুকটাক হলেও আছে আর কি, একটু আইডিয়া আছে আর কি, কিন্তু আসলে পারে নাই। আল্লাহ লিখে রাখলে আসলে কিছু করার নাই আর কি। আল্লাহ রহম করো, 30টা না 35টা বাচ্চা মারা গেছে। আসলে এটা কোলাটারাল ড্যামেজ যে ব্যাপারটা আছে, এটা মানে বাংলাদেশে এভিয়েন হিস্ট্রিতে খুবই রেয়ার, যে এটা যদি কোনো একটা বিল্ডিংয়ে যদি লাগতো, হয়তো বা বাসা বাড়িতে মানুষ কয়জন থাকে, পার্টিকুলার 1-2 জন হয়তো বা একটা ক্যাজুয়ালিটি হতে পারতো। স্কুল কলেজে তো যখন ক্লাস চলে তখন তো প্রচুর পরিমাণ লোক থাকে, তো সেটা তো আসলে মানে মানে এক জায়গায় যদি একটা পড়ে তাহলে তো অনেকজনই এফেক্ট হবে। ভালো লেগে রাখছিল, আসলে কিছু করে না, একদম স্ট্রাকচারাল ড্যামেজ হয়েছে পুরো বিল্ডিংটাতে আর কি। আর এখনও এভিয়েশন ফুয়েল যেটা আছে আর কি, জেট ফুয়েল, এটা স্ট্রং একদম একটা গন্ধ ভিতরে। আমি এয়ারক্রাফটের কোনো পার্টস কিন্তু চোখে পড়লো না, শুধুমাত্র এখানকার যে ডিস্ট্রাক্টেড যে ম্যাটেরিয়ালগুলো ছিল সেই জিনিসগুলোই আছে। এয়ারক্রাফট মনে হয় একদম পুরোপুরি আর্মি এয়ারফোর্স ওরা রিমুভ করে ফেলেছে। এবং সেদিন ওই ভাইয়া হচ্ছে যে ওখানে গেল, যে এয়ারফোর্সের যে হচ্ছে ভিতরে ওদের হচ্ছে একটা দোয়া পড়া ছিল আর কি, একটা দোয়া মাহফিল। ওইখানকার যে পাইলট তাদের বাবা মাকে নিয়ে গেছিলো ওখানে, তারপরে বাচ্চাদের যে বাবা মারা তাদেরকে কয়েকজনকে নিয়ে গিয়ে ওখানে একটা দোয়া মাহফিলের কথা শুনেছিলাম এয়ারফোর্সের মধ্যে। আসলে লাখ খারাপ থাকলে কি আর করা, কিন্তু সব মিলে আমি মনে করি আসলে
একবারে ঢাকা থেকে সরানোটাও রিস্কি, কিন্তু ঢাকা থেকে যে এয়ারবেস সরানোটা কিন্তু রিস্কি বাংলাদেশের প্রেক্ষাপটে। এয়ারবেস সরানো উচিত না, কিন্তু মেবি আসলে মানে ট্রেনিং ফ্লাইটগুলো আসলে যেহেতু চিরঙে বেজ আছে, একটা ভালো রকমের বেজ আছে ওখান থেকে মেবি। কারণ ইতিপূর্বে আমি যে লেখালেখি করতাম এক সময় ইয়াক-16, ইয়াক-124 একটা হচ্ছে ট্রেনার এয়ারক্রাফট ছিল, বাংলাদেশ আধুনিক কিনেছিল কয়েক বছর হলো, 16টা কিনেছিল রাশিয়া থেকে, একদম 4.5 জেনারেশনের এয়ারক্রাফটে ট্রেনিং দেওয়ার জন্য, একদম গ্লাস ককপিট বিশিষ্ট। তো সেই এয়ারক্রাফটগুলো ট্রেনিংয়ের জন্য হচ্ছে যে সেই বিমানগুলো নিয়ে আসা হয়েছে। ওগুলোও কিন্তু প্রচুর পরিমাণে 4টা এখন পর্যন্ত ক্র্যাশ করছে। 2টা হচ্ছে যে পাইলটরা পরস্পর কলিশন করছে, হয়তো অ্যারোবেটিক্স কোনো একটা কিছু করতেছিল, আরেকটা পাইলটের ভুলে ওই ইয়েতে পড়ে গেছে। চট্টগ্রামে যে কর্ণফুলী নদী আছে ওইখানে আমি ওটা ভিডিও দেখছি, এবং আমার ভাইয়ের কাছেও ওই দুলাভাইয়ের কাছেও শুনেছি আর কি, ওটা পাইলটের মিস্টেক ছিল আর কি। এবং মানে একটু ছোট্টখাটো সেন্সিটিভ, কিন্তু এমনিতে বাংলাদেশ পাইলটরা কিন্তু অনেক ট্রেন্ড। বাংলাদেশে যেভাবে ট্রেন্ড সেই অনুযায়ী আসলে ওইভাবে এয়ারক্রাফট এখানে নাই, প্লাস ফ্যাসিলিটিও এখানে লিমিটেড। কিন্তু সেই হিসাবে আগের গভর্নমেন্ট কিন্তু আমি দেখেছিলাম যে 2018 সালে 17 সালে হচ্ছে মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট যেগুলো আর কি, MRC বলে আর কি, মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট কেনার জন্য 8টা হচ্ছে কেনার জন্য সার্কুলার দিয়েছিল বা টেন্ডার করেছিল, কিন্তু সেই জিনিসটা কিনতে পারে নাই। এখন হাসিনা গভর্নমেন্ট কি চায় নাই আসলে পরবর্তীতে, নাকি আমাদের প্রতিবেশী দেশ কোনো প্রভাবশালী দেশ আসলে নিরুৎসাহিত করেছিল আমি জানি না। কিন্তু বিমান বাহিনীর মডার্নাইজেশন আসলে সময়ের দাবি, এটা আসলে বলার কিছু নাই। ইভেন এই যে F7টা, এটারও কিন্তু প্রচুর দাম আসলে। এয়ারক্রাফটগুলোর কী আর বলবো, আসলে গভর্নমেন্ট নিয়োগ করছে, গভর্নমেন্টের হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে, কিন্তু এই 1200 কোটি টাকা এক একটা যে F7 ফাইটার জেট, এরকম আরও কিছু খরচ করে কিছু ভালো এয়ারক্রাফট নিয়ে আসার হয় না। মানে একটা আয়রনি না, যে আমাদের এয়ারক্রাফট আমাদেরকে কি বাঁচাবে, উল্টা এর কারণে আমরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছি। যাই হোক, আসলে দৈব ঘটনা বলে ব্যাপার আছে এখানে, আসলে সরাসরি কাউকে দোষারোপ করে না, এটা একটা সিস্টেমের দোষ। একদিকে এখানে যেমন যেই পথে হচ্ছে বিমান নামে, এখানেও যেমন এরকম আসলে এত কনস্ট্রাকশনের সুযোগ দেওয়া উচিত না একটা ব্যাপার, সেটা একটা ঠিক। এখন প্রফিটের জন্য তারা দিয়েছে। পাশাপাশি আসলে এভিয়েশনের ট্রেনিং ব্যাপারটা আর কি, এমনিতে কম্পিটিটিভ এয়ারক্রাফট থাকবে এখানে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ট্রেনিংয়ের ব্যাপারটাও আসলে আমি মনে করি এখান থেকে সুইচ করাটা আসলে অতীব জরুরি একটা জিনিস আর কি। এরপরও বিপদ আসবে, কিন্তু তাই বলে আসলে এই যে ছোটোখাটো যে দোষগুলো আমরা ধরি প্রত্যেকটা এয়ারক্রাফটের পরে যে আমরা দোষগুলো খুঁজে করি, সেখানে আসলে অনেক কিছুই তখন রেক্টিফাই হয়ে যেত যদি আসলে এই জিনিসগুলো ইমপ্রুভ করা হতো আর কি। হোক, আল্লাহ আমাদের ছোটো দেশে এত এত মানুষের মধ্যে আমরা যেভাবে তাও আসি বেছে, এটাই শুক্রিয়া। ঠিক আছে, ভালো থাকবেন। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই এই পাইলট এবং মানে বাচ্চাদের হচ্ছে আত্মার জন্য দোয়া কামনা করবেন, এটাই প্রার্থনা। দিস ইজ মি, মাহিন শাহরিয়ার রাতুল, সাইনিং অফ।